ওকে, ওয়েলকাম সকলকে। সকলকে ওয়েলকাম জানাই আজকের সেশনে। তো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আজকের একটা নতুন অধ্যায়, ম্যাথ পেডাগজির ওপর। তো ডাব্লিউবি প্রাইমারি টেট, ঠিক আছে, দাঁড়াও আমি কালিটা 1 মিনিট দাঁড়াও আমি চেঞ্জ করে নিই। তো ডাব্লিউবি টেট 2024কে আমরা টার্গেট করে এগিয়ে চলছি। তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদের ম্যাথ পেডাগজির সেকশন থেকে কিন্তু ক্লাস শুরু করব, ঠিক আছে। তো প্রথমেই বলে রাখি, ম্যাথ পেডাগজি বর্তমানে আসছে, সংখ্যায় কম হলেও কিন্তু আসছে, কিন্তু এর আগে অবধি কিন্তু কোনো রকম পেডাগজি আসতো না 2022 সালের পরীক্ষার আগে অবধি। কিন্তু বর্তমানে কিন্তু অল্প বিস্তর হলেও মোটামুটি আসছে। আর ম্যাথ পেডাগজি হচ্ছে এমন একটা জায়গা তাদের জন্য, যারা ম্যাথে দুর্বল তাদের জন্য খুব ভালো কিন্তু একটা জায়গা, নিজের স্কোরটাকে তুলে নেওয়ার জন্য। মোটামুটি 7 থেকে 8টা পেডাগগিও যদি আসে, তাহলে 30-এর মধ্যে 7-8 কিন্তু যদি তুমি পেয়ে যেতে পারো, বাদ বাকি অনেকটা তোমার একটা রিল্যাক্সে থাকবে ম্যাথের দিক থেকে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ম্যাথ পেডাগগির মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা সেশন, ঠিক আছে। সবথেকে ইম্পর্ট্যান্ট একটা সেশন যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে মেথডস অফ টিচিং ম্যাথামেটিক্স। এই যে দেখতে পাচ্ছ, মেথডস অফ টিচিং ম্যাথামেটিক্স সব থেকে ইম্পর্টেন্ট সেশন পুরো ম্যাথ পেডাগোগি চ্যাপ্টারের মধ্যে। তো দেখো, সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মেথড জিনিসটা কি, ঠিক আছে। সেটা হচ্ছে মেথড জিনিসটা কি। আচ্ছা, দেখো, যে কোনো কিছু করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের একটা মেথড লাগে। যেমন ধরো তুমি দেখলে যে তোমার মা কি করছেন, ধরো তুমি দেখলে তোমার মা রান্না করছেন, ঠিক আছে। কি রান্না করছেন? চিকেন, ঠিক আছে। ধরে নাও তোমার মা চিকেন রান্না করছেন। তো এই চিকেন রান্না করার একটা মেথড আছে, তো মেথড আছে, অবশ্যই রয়েছে, তাই না? প্রথমে চিকেন সিদ্ধ করতে হবে, সর্বপ্রথম তো ম্যারিনেট করতে হয়, তারপর সিদ্ধ করতে হয়, তারপর যা যা মশলাপাতি দরকার, যেটা গোটা দিতে হয় গোটা দেওয়া হয়, যেটা বেটে দিতে হয় বেটে দেওয়া হয়, তাই না? তো প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট মেথড বা একটা নির্দিষ্ট পদ্ধতি কিন্তু থাকে। ঠিক একইভাবে টিচিংয়ের জন্য এই মেথড কিন্তু একটা অত্যাবশ্যকীয় কিন্তু জিনিস। টিচিংয়ের জন্য মেথড কিন্তু, যে কোনো টিচিং, শুধু ম্যাথ নয়, যে কোনো টিচিংয়ের ক্ষেত্রে মেথড একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা এই যে মেথডস অফ টিচিং ম্যাথামেটিক্স, এই ক্ষেত্রে আমরা যে সমস্ত মেথডগুলো জানবো, প্রায় মূলত প্রচুর অসংখ্য মেথড রয়েছে, ঠিক আছে। 20 থেকে 30টা মেথড রয়েছে, কিন্তু কখনো অত দরকার হয় না। স্কুল এসআইয়ের পরীক্ষাতেও অত মেথড থেকে প্রশ্ন আসে না। আমরা প্রাইমারিতে মোটামুটি 10টা মেথড আমরা জানলে, 10টা মেথড সম্পর্কে আমরা জ্ঞান রাখলে, আমাদের মোটামুটি খুব ভালোভাবে কিন্তু এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। দেখো, লেকচার মেথড অর্থাৎ বক্তৃতা পদ্ধতি, সার্ভে মেথড, প্রজেক্ট মেথড, ডেমনস্ট্রেশন মেথড এবং অ্যাক্টিভিটি বেস মেথড, ঠিক আছে। এরকম এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রন্ট পেজে যে 5টা মেথড লেখা রয়েছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরেও বেশ কয়েকটা মেথড কিন্তু আছে। মোটামুটি আমরা আজকে যটা হয় সময়ের মধ্যে আমরা জানার চেষ্টা করছি। চলো তাহলে শুরু করা যাক। আশা করি সবাই রেডি হয়ে গেছো। দেখো, দেখো, সর্বপ্রথম এই যে গণিত পাঠদানের পদ্ধতি বলে লেখা আছে, তো এটা তো আমি তোমাদের প্রথমেই বললাম যে যে কোনো কাজের কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে। সেটা হোক কোনো কিছু রান্না করা বা হোক অন্যান্য কিছু। 1 মিনিট, ঠিক আছে। যে কোনো কাজের কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে। তো সেই ক্ষেত্রে পাঠদানের ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পাঠদানের ওই নির্দিষ্ট পদ্ধতিকেই আমরা বলছি মেথড, ঠিক আছে। শুধুমাত্র ম্যাথ নয়, ইংলিশ পেডাগোগি, সেই ক্ষেত্রেও আমরা মেথড অফ টিচিং ইংলিশ পাবো, ঠিক আছে। বাংলার ক্ষেত্রেও পাবো অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, সমস্ত কিছু পাবো। সমস্ত বিষয়ের ক্ষেত্রে মনে রাখবে মেথড কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয়। তো দেখো, যে প্রক্রিয়ায় শিক্ষক গণিতের জ্ঞানের সাথে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ যোগাযোগ ঘটে তাকে গণিত শিক্ষণ পদ্ধতি বলা হয়, ঠিক আছে। এই যে গণিত শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতিতে তুমি শেখাবে। তুমি একটা বাচ্চাকে বারবার এটা বোর্ডে গিয়ে শেখাচ্ছ যে 2 4 যোগ করো 6 হচ্ছে, এরকম যতই বোঝাও সে কিন্তু বুঝতে পারছে না, সে বুঝতে পারছে না। তুমি তখন কি করলে, তাকে একটা মূর্ত ধারণা দিলে। অর্থাৎ 2 আছে তো তুমি তাকে 2টো কলম দিলে, 4 আছে তুমি তাকে 4টে কলম দিলে। বললে এবার বাবু তুমি গোনো তো মোট কটা কলম রয়েছে। সে গুনলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, বললো স্যার 6টা। তাহলে তুমি বললে বেশ, এবার এখানে 6 লেখো, ঠিক আছে। দেখো, বিমূর্ত থেকে যে আমরা মূর্ত ধারণার দিকে গেলাম, সে কিন্তু অঙ্কটা পেরে গেল বা যোগটা করতে পারলো, ঠিক আছে। তো এই যে পদ্ধতিটা তুমি ব্যবহার করলে, এতক্ষণ কি করছিলে, এতক্ষণ তুমি বলছিলে 4-এর পর
থেকে 2 গোনো, 5 6 হচ্ছে, এইভাবে সে শিখতে পারছিল না। কিন্তু যখনই তুমি বাস্তব উদাহরণ দিলে সে কিন্তু খুব সহজে শিখে গেল। এই যে বাস্তব উদাহরণ দিলে, এটাই হচ্ছে তোমার শিক্ষাদানের পদ্ধতি, বা এটাই হচ্ছে মেথড। ঠিক আছে, এটাও একটা মেথড, ঠিক আছে, যেটা তুমি করলে এটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক মেথড, এটাও পড়বো আমরা। দেখো তাহলে আশা করি গণিত শিক্ষায় মেথড কি এটা নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দেখো মোটামুটি এই 10টা মেথড সম্পর্কে আমাদের জানতে হবে ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য। ঠিক আছে, আমি আবারও বলছি, যা প্রশ্ন আসবে এই 10টার ভেতরেই আসবে, এর বাইরে থেকে খুব একটা কিছু আসবে না। তো আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, সংশ্লেষণ, বিশ্লেষণ, খেলাভিত্তিক, যেটা প্লে ওয়ে মেথড বলা হয় এটাকে, ঠিক আছে, এটার আরেকটা নাম আছে প্লে ওয়ে। ঠিক আছে, প্লে ওয়ে মেথড, সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি আছে, প্রকল্প পদ্ধতি, এটারই অপর নাম হচ্ছে প্রজেক্ট মেথড। ঠিক আছে, প্রজেক্ট মেথড মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং মেথড, এটার অপর নাম হচ্ছে প্রবলেম সলভিং। ঠিক আছে, তো এই ইংরেজি নামগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে, তাহলে ইংরেজি পেডাগজি যখন পড়বে তোমাদের অনেক সুবিধা হবে। আবিষ্কার পদ্ধতি, ঠিক আছে, ডিসকভার মেথড বা হিউরিস্টিক পদ্ধতি পাবো আমরা পরে, প্রদর্শন পদ্ধতি, ডেমনস্ট্রেশন মেথড, এই সমস্ত পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো চলো আস্তে আস্তে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। দেখো সর্বপ্রথম মনে রাখবে একটা জিনিস, দেখো একটা জিনিস এমনভাবে আমি বলে দেবো সারা জীবনে ভুলবে না। দেখো ধরে নাও এটা হচ্ছে আমাদের হিমালয় পর্বত, ঠিক আছে, এটা হচ্ছে হিমালয়, ঠিক আছে, মনে রাখবে। বেশ, এবার বলো, তেনজিং নোরগে, এডমন্ড হিলারি, এরা জানো হিমালয় পর্বত জয় করেছিল, মাউন্ট এভারেস্টে উঠেছিল। তো যারা পর্বতে উপরে ওঠে তাদের আমরা কি বলি, তাদের আমরা কি বলি বলো, পর্বত আরোহী, তাই তো, পর্বত আরোহী বলি। এটাকে যদি ভেঙে লেখো তাহলে পর্বতযুক্ত আরোহী, তাই তো। দেখো পর্বত আরোহীর মধ্যে আরোহী কথা আছে, আরোহী কথা আছে অবশ্যই। আরোহী থেকে এসছে, আরোহী শব্দের অর্থ মনে রাখবে আরোহণ করা, আরোহণ করা, করা। তো যাদের বারবার ভুল হয় কোনটা আরোহী কোনটা অবরোহী, তাদের জন্যই কিন্তু এটা আমি বলছি। দেখো এবার দেখো এই একটা পর্বতের ছবি আঁকবে খাতার মধ্যে, 2-3 বার প্র্যাকটিস করবে আর ভুলবে না। এবার পর্বতের উপরে যারা ওঠে, তেনজিং নোরগে, এডমন্ড হিলারি, এদের মতো, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি পর্বত আরোহী। এই যে এই ব্যক্তি, ইনি হচ্ছেন পর্বত আরোহী, যিনি চড়তে চাইছেন এই পাহাড়ের এই উপরে চড়তে চাইছেন, ঠিক আছে, ইনি হচ্ছেন পর্বত আরোহী। তো পর্বত আরোহীরা কি হচ্ছে, পর্বতের উপরে উঠছে। এবার দেখো এখানে কি করবে, নিচেতে লিখবে উদাহরণ, নিচেতে পর্বতের নিচে আগে ডায়াগ্রামটা এঁকে নেবে এইভাবে খাতার মধ্যে, তাহলে আর ভুলবে না, উদাহরণ। আর উপরে লিখবে সূত্র, সূত্র। ঠিক আছে, এবার পর্বত আরোহী, এই যে ব্যক্তি পর্বত আরোহী, এখানে আমি শুধু আরোহী লিখছি তোমাদের বোঝার জন্য, পর্বত আরোহী। তো এ প্রথম কোথায় থেকে শুরু করবে, পর্বতের মাথায় যেতে গেলে একদম নিচে থেকে আস্তে আস্তে যাবে, তাই তো, আস্তে আস্তে এখান থেকে যাবে উপরের দিকে। তাহলে এই পর্বতারোহী কোথায় থেকে কোথায় যাচ্ছে বলো, উদাহরণের দিক থেকে সূত্রের দিকে যাচ্ছে, তো উদাহরণের দিক থেকে সূত্রের দিকে যাচ্ছে। তো মনে রাখবে আরোহী পদ্ধতির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়া যায়। ঠিক আছে, আরোহী পদ্ধতির মূল বৈশিষ্ট্য এটাই, যে এই পদ্ধতির মাধ্যমে উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়া যায়। এবার কি এগুলো, কি এগুলো আরো পরে পরে আমরা আরো বিস্তারিত জানবো, উদাহরণ কি, সূত্র কি, সমস্ত কিছু, সামান্য কি, বিশেষ কি, সমস্ত কিছু। এটা জাস্ট তোমাদের আরোহী আর অবরোহীটা বোঝানোর জন্য বললাম। ঠিক অবরোহী কখন বলবো, এই ব্যক্তি, এই ব্যক্তি যে এতক্ষণ পর্বত আরোহণ করছিল, সে এবার পর্বতের মাথায় উঠে গেছে। ঠিক আছে, সে এবার কি হয়েছে, পর্বতের মাথায় উঠে গেছে, মানে পর্বত জয় করে ফেলেছে, এই যে মাথায় চলে এসছে সে। ঠিক আছে, এবার তো তাকে নেমে আবার বাড়ি ফিরতে হবে, এবার সে নামছে। ঠিক আছে, নামছে। নামাকে কি বলে, ভালো কথায় সাধু ভাষায় বলে অবরোহণ করা। ঠিক আছে, মনে রাখবে, এটা যদি না থাকে মনে রাখবে, পর্বতের উপরে ওঠাকে বলা হয় পর্বত আরোহণ করা, পর্বত থেকে নামা বা কোনো উঁচু জায়গা থেকে নামার ঘটনাকে বলা হয় পর্বত অবরোহণ, আর উপরে ওঠাকে বলা হয় আরোহণ। ঠিক আছে, হয়তো আমি ভুল বললাম হয়তো প্রথমবার, উপরে ওঠাটা হচ্ছে আরোহণ আর নিচে নামাটা অবরোহণ। ঠিক আছে, এটুকু জাস্ট মনে রাখবে। এবার দেখো অবরোহণ যখন করছে, অর্থাৎ পর্বতের মাথা থেকে যাচ্ছে, তখন সে কোথায় থেকে যাচ্ছে, দেখো সূত্র থেকে,
সূত্র থেকে যাচ্ছে কোন দিকে, উদাহরণের দিকে। আসছে তো, নিচে আসছে যখন, তাহলে এই অবরোহণ থেকে মনে রাখবে অবরোহী, অবরোহী। এই অবরোহী পদ্ধতির মাধ্যমে কি হয়, সূত্র থেকে উদাহরণের দিকে আসা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। এবার আর যেটা তোমাদের এর সাথে সাথে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ব্যাকরণ, যে কোনো গ্রামার, সেটা হতে পারে ইংরেজি গ্রামার বা হতে পারে বাংলা ব্যাকরণ, সেগুলো শেখানোর একদম সঠিক পদ্ধতি হলো কোন পদ্ধতি, আরোহী পদ্ধতি, যেখানে প্রথমে উদাহরণ দেওয়া হবে এবং পরে সূত্র বলা হবে। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যেহেতু আমরা গণিত পেডাগজি পড়ছি, যেহেতু প্রশ্ন আসে গণিত শেখানোর সবথেকে শ্রেষ্ঠ পদ্ধতি কি, গণিত শেখানোর বা গণিত শিক্ষাদানের সবথেকে শ্রেষ্ঠ পদ্ধতি, তাহলে উত্তর করবে কিন্তু অবরোহী পদ্ধতি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় থাকে, অবরোহী হচ্ছে গণিত শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি। বাকি যদি যে কোনো ব্যাকরণের কথা আসে, বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামারের কথা আসে, তো ব্যাকরণ শিক্ষাদানের শ্রেষ্ঠ পদ্ধতি সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। এই দুটো যেন একটু ভুল না হয় সেটা খেয়াল রাখবে। ঠিক আছে, দেখো এবার এই আরোহী পদ্ধতি, দেখো এই পদ্ধতিতে প্রথমে শিক্ষার্থীদের সামনে কিছু উদাহরণ দেওয়া হয়। যেমন ধরো, তোমাকে তোমাকে ধরো বলা হবে যে যে যোগ শেখাবে। তো প্রথমেই 2 আর 4 কত হয়, হ্যাঁ, 3 আর 6 কত হয়, এরকম সমস্যা প্রথমেই দেবে না, বা 6 থেকে হাত গোনো এরকম বলা হবে না। প্রথমে উদাহরণ দেওয়া হবে। উদাহরণ কেমন দেওয়া হবে, যে রহিমের কাছে 2টো আম ছিল, শ্যাম তাকে আরও 4টে আম এনে দিল, এবার গুনে বলো তো মোট তার কাছে কটা আম হয়েছে, 1 2 3 4 5 6, সে গুনবে এবং আঁকবে। ঠিক আছে, এই যে পদ্ধতিটা আসছে, অর্থাৎ প্রথমে দেওয়া হচ্ছে উদাহরণ, তারপরে আসলে বলা হচ্ছে যে কেন এটা হচ্ছে, অর্থাৎ তারপরে আসছে সূত্র, তারপরে মেন প্রসেসটা শেখানো হচ্ছে। ঠিক যেমন আমরা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি বলি, আমরা 9 10-এ সন্ধি বিচ্ছেদ শিখেছি না। ধরো বলা হলো যে ধরো বলা হলো কি, যে পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা সমান পরীক্ষা। ঠিক আছে, এই যে এখানে প্রথমে কিন্তু একাধিক উদাহরণ দেওয়া হবে, এই যে পরীক্ষা, ঠিক আছে, অভীক্ষা, সমীক্ষা, এরকম একাধিক উদাহরণ একই রকমের দেওয়া হবে। পরে বলা হবে কোনটার সাথে কোনটা যোগ করে কেমন সন্ধি তৈরি হচ্ছে সেটা, অর্থাৎ প্রথমে উদাহরণ আসবে, পরে কিন্তু সূত্র আসবে। এটাই হচ্ছে আরোহী পদ্ধতির মূল বৈশিষ্ট্য, এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট দেখা যাক। দেখো এর মূল বৈশিষ্ট্য কি, দেখো উদাহরণ থেকে সংজ্ঞাতে যায়। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন হয়, উদাহরণ থেকে সংজ্ঞাতে যায়, বিশেষ থেকে সাধারণে যায়। মনে রাখবে, যেটাই উদাহরণ সেটাই বিশেষ, উদাহরণ সমান বিশেষ। ঠিক আছে, একটা লাইন শুধু মনে রাখবে, কি, যে বিশেষ বিশেষ উদাহরণ, বিশেষ বিশেষ উদাহরণ দিল স্যার। ঠিক আছে, আচ্ছা এখানে একটু কিছু লাগিয়ে দাও, তাহলে শুনতে ভালো লাগবে। বিশেষ বিশেষ কিছু উদাহরণ স্যার দিল। ঠিক আছে, এই লাইনটা শুধু মনে রাখবে, অর্থাৎ কি, যেটাই উদাহরণ সেটাই বিশেষ। পরীক্ষাতে প্রশ্ন কেমনভাবে আসে, যে নিচের কোনটি আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য নয়, সাধারণ থেকে বিশেষ দিয়ে দেবে। ঠিক আছে, তখন সাধারণ মানে উদাহরণ নাকি বিশেষ মানে উদাহরণ সেটা কিন্তু মনে পড়বে না। আমরা জানি, তুমি জানো যে আরোহী উদাহরণ থেকে সূত্রের দিকে যায়, কিন্তু যদি সাধারণ আর বিশেষ করে দেয় তখন আর মনে হবে যে কোনটা বিশেষ, বিশেষ মানে কি উদাহরণ না সূত্র। ঠিক আছে, সাধারণ মানে কি সূত্র না উদাহরণ। বা এইভাবে মনে রাখতে পারো, দন্তেশ্ব দিয়ে সাধারণ, দন্তেশ্ব দিয়েই সূত্র। ঠিক আছে, তো বিশেষ থেকে সাধারণের দিকে যায়, বা উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যায়, বা সংজ্ঞা মানেই সেটাই সূত্র। ঠিক আছে, বিশেষও যা উদাহরণও তাই, বিশেষ আর উদাহরণ একই জিনিস। মূর্ত থেকে বিমূর্তের দিকে যায়। ভালো করে ভাবো, যে প্রশ্নটা বললাম, যে রামের কাছে 2টো আম ছিল, রহিম তাকে আরও 4টে আম এনে দিল, এখন তার কাছে কটা আম হলো, এখন তার কাছে 6টা আম হলো। এখানে প্রথমে 2 আর 4 যুক্ত 6 এরকম না শিখিয়ে আমি প্রথমে এরকম শেখাচ্ছি। অর্থাৎ কি, দেখো প্রথমে এই যে বিমূর্ত, 2 মানে কত সে তো বাচ্চা ছেলে জানে না, কিন্তু 2টো আম দিলে সে গুণে বলতে পারবে 2 মানে এটা, 4 মানে এটা, আর এই দুটো মিশে এতগুলো হলো। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আমরা মূর্ত উদাহরণ দিচ্ছি। কেমন উদাহরণ দেব, অবশ্যই উদাহরণ দেব, মূর্ত উদাহরণ দেব। ঠিক আছে, তাহলে মূর্ত থেকে যাচ্ছি কিসের দিকে, বিমূর্তের দিকে। মূর্ত থেকে যাচ্ছি কিসের দিকে, বিমূর্তের দিকে। এবার মূর্ত জিনিসটা কি, বিমূর্ত জিনিসটা কি, মনে রাখবে, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলো সবই মূর্ত। আর যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট যেগুলো, সেগুলো সবই বিমূর্ত। ঠিক আছে, আচ্ছা এবার এই যে গ্রিন কালারের যে লেখাটা আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো এই পদ্ধতিতে 3টি কাজ করা হয়, কি কি, নির্দিষ্ট থেকে সাধারণের দিকে যাওয়া হয়,
ঠিক আছে, নির্দিষ্ট থেকে সাধারণ, জানা থেকে অজানা, উদাহরণ থেকে সংজ্ঞা, বা এখানে নির্দিষ্টের জায়গায় কিন্তু বিশেষও দিতে পারেন। তো বিশেষও যা, নির্দিষ্টও তাই, ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, এটা জাস্ট মনে রাখবে। এটা গেল আমাদের